সোহিনী একদিন আমাকে বলল ওর শরীরটা ভেঙে যাচ্ছে, প্রচুর ডায়েটিং করছে, অনেক হাঁটাচলাও করছে, তাও ভুঁড়িটা দিনকে দিন বেড়েই চলেছে। এর থেকেও বড় সমস্যা হলো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলল ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই কথাটা শুনে সোহিনী ভীষণ অবাক হয়, কারণ ওর ধারণা ছিল ইনসুলিন খারাপ মানে ডায়াবেটিস হওয়া, অথচ ওর ব্লাড টেস্টে ডায়াবেটিস ধরা পড়েনি। তাহলে ব্যাপারটা আসলে কি হচ্ছে? সত্যি কি ওর অনেক বড় কিছু অসুখ হয়েছে? এটা ভেবে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তোমারও কি এরকম ঘটনা ঘটছে? তুমি প্রচুর ডায়েটিং করছো, অনেক খাবার বাদ দিয়ে দিচ্ছ, তাও কিছুতেই ভুঁড়িটা কমাতে পারছো না। এর সাথে সাথে আরো কয়েকটা খারাপ জিনিস হচ্ছে, প্রচন্ড মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছে, মুড সুইং হচ্ছে এবং খুব ক্লান্ত বোধ করছো আর ভয়ও পাচ্ছ। তোমার কি তাহলে ডায়াবেটিস হতে শুরু করেছে? ভুঁড়ির সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের কি সম্পর্ক? এটা কি খুব ক্ষতিকারক কিছু? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে পাবে। বেলি ফ্যাটের সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের কি সম্পর্ক, আর তারপরে ডায়াবেটিসই বা কিভাবে হয়? এই বেলি ফ্যাটটা তুমি কিভাবে কম করতে পারবে? তোমার ভুঁড়িটা শুধুই কি তোমাকে দেখতে বাজে করছে, নাকি কোনো বিপদ ডেকে আনছে? এই সমস্তগুলো জানার জন্য আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করে ওজনটা ঠিক রাখতে চাও, রোগ মুক্ত থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। কয়েকটা ভাগে এই বেলি ফ্যাট, ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্তগুলো ডিসকাস করব। তার প্রথম স্টেপটা হচ্ছে ওজন বেশি আর বেলি ফ্যাট হওয়া, এই দুটোর আসলে কি পার্থক্য? বেলি ফ্যাটটা শুধুমাত্র ওজন বেশির লক্ষণ না, তার থেকেও অনেক বেশি কিছু। হার্ভার্ড TH চেন স্কুল অফ পাবলিক হেলথে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে বেলি ফ্যাট, যেটাকে ভিসারাল ফ্যাট বলা হয়, সেটা একটা অ্যাক্টিভ অর্গানের মতো কাজ করে। এটা ইনফ্লেমেটরি কেমিক্যাল বার করে, যেটা তোমার বডিটাকে ইনসুলিন সেন্সিটিভ করে দেয়। আসলে ইনসুলিন সেন্সিটিভিটি ব্যাপার কি সেটা একটু বোঝা দরকার। তুমি যখন কোনো চিনি খাচ্ছ বা ডাইরেক্ট কার্বোহাইড্রেট খাচ্ছ, যেটার জন্য তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যাচ্ছে, তখন তোমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনের কাজ হচ্ছে তোমার কোষের তালাটাকে খুলে দেওয়া, যাতে এই সুগারটা তোমার কোষের মধ্যে ঢুকে যেতে পারে, তার থেকে তোমার শরীর এনার্জি পায়। অথচ ইনসুলিন সেন্সিটিভ মানে এই তালাটায় জং ধরে গেছে, চাবিটা দিয়ে খোলার চেষ্টা করা হচ্ছে, তালাটা খুলছে না, রক্তের মধ্যে চিনিটা ঘুরে বেড়াতে থাকছে, কোষের মধ্যে আর ঢুকতে পারছে না। তোমার শরীরের কি অসহায় অবস্থা একটু ভেবে দেখো। তোমার কাছে তালার চাবি আছে, অথচ চাবিটা দিয়ে তুমি তালাটা খুলতে পারছো না। ঠিক এই জিনিসটা তোমার শরীরের ভেতরে চলছে। 2 নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ব্যাপারটা আসলে কি প্রথমটাতেই বুঝতে পারলে, কোষের তালাটা যখন খুলতে পারে না, তখন রক্তের ভেতরে প্রচুর ইনসুলিন হয়ে থাকে, কিন্তু প্যানক্রিয়াস বুঝতে পারে না। প্যানক্রিয়াস ভাবে ইনসুলিন কম বেরোচ্ছে, তার জন্য কোষের তালাটা খোলা যাচ্ছে না। প্যানক্রিয়াস তখন আরো বেশি ইনসুলিন তৈরি করতে শুরু করে। এর কারণে ইনসুলিন প্রয়োজনের থেকে অনেক বেশি বেরোচ্ছে, যার ফলই হচ্ছে তোমার পেটের ভেতরে চর্বি জড়ো হওয়া। হাই ইনসুলিন মানেই শুধু বেলি ফ্যাট না, তার সাথে খিদে প্রচুর বেড়ে যাওয়া, ক্লান্ত লাগা এবং ভবিষ্যতে টাইপ 2 ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাওয়া। ব্লাড সুগারের সাথে আরো 2টো অসুখ বাড়ার সম্ভাবনা থাকে, একটা হচ্ছে PCOS আর একটা ফ্যাটি লিভার। তাহলে বুঝতে পারছো একটা ইনসুলিন সেন্সিটিভিটি ভুল হওয়ার জন্য তোমার শরীরের ভেতরে কত ক্ষতি হয়ে যাচ্ছে, অথচ তখনও টেস্টে কিন্তু তোমার ডায়াবেটিস ধরা পড়ছে না। তুমি ভাবছো একদম নর্মাল আছো, আর বিপদটা আরো বেশি করে নিজের কাছে ডেকে আনছো। 2020-তে ল্যান্ডসেট স্টাডি হয়েছিল, যেখানে দেখা গেছে 70 মিলিয়ন ভারতীয়র এই ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থায় আছে, তারা নিজেরা জানেই না। আর এর মধ্যে বেশিরভাগই মহিলা, যাদের বয়স 30 থেকে 45-এর মধ্যে। একদিকে ভুঁড়ি বাড়ছে মানে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, আবার উল্টো দিকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে মানে তোমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। এটা একটা ভিশিয়াস সাইকেলে চলছে। এই সাইকেলটাকে এবারে তোমাকে ভাঙতে হবে। কোনো চিন্তা করো না, এই ভাঙাটা সাইন্টিফিক ভাবে 3টে ধাপে তুমি এগোবে। প্রথম ধাপটা হচ্ছে খাবারটাকে তোমায় ফিক্স করতে হবে, যাতে তোমার ব্লাড সুগারটা ব্যালেন্সে থাকে। যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট যেটা খেলে তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যাচ্ছে, সেটা ময়দাও হতে পারে, আবার ফ্রুট জুসও হতে পারে। এই ধরনের কার্বোহাইড্রেটগুলোকে একদম কম করে দেবে। সেই জায়গায় যে কার্বোহাইড্রেটগুলোর ফাইবার বেশি আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে, সেই কার্বোহাইড্রেটগুলো বেশি করে খাবে। যেমন নানা রকমের মিলেটস খেতে পারো, মাল্টিগ্রেন আটা খেতে পারো, বা ডালও খেতে পারো। এর সাথে খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন যোগ করবে। প্রত্যেকবার খাবারের মধ্যে প্রোটিনের প্রাধান্যটা যেন বেশি থাকে। আমিষ প্রোটিন যে কোনো খেতে পারো, মাছ, মাংস, ডিম 3টেই। আর নিরামিষ প্রোটিন খেলে
ছানা বা সয়াবিনের তৈরি কোনো জিনিস, সেটা সয়া ডাল, সয়া চাঙ্ক বা টোফুও হতে পারে। কার্বোহাইড্রেট, প্রোটিন, এরপরে আরেকটা জিনিস হচ্ছে ফ্যাট। একদম ঘাবড়ে যাবে না, ফ্যাট খেলে তোমার ফ্যাট বাড়বে না, বরঞ্চ গুড ফ্যাট খেলে তোমার ব্যাড ফ্যাটটা কমবে। গুড ফ্যাট তুমি রান্না করার তেলে ব্যবহার করতে পারো, যেমন ঘি, অলিভ অয়েল, সর্ষের তেল। আর খাবার জন্যে তুমি নাটস অ্যান্ড সিডস খেতে পারো। গোটা ডিম খাবে, কারণ ডিমের কুসুমের মধ্যে খুব ভালো পরিমাণে কোলেস্ট্রল আছে, যেটা গুড কোলেস্ট্রল। এই গুড কোলেস্ট্রলটা তোমার শরীরে ব্যাড কোলেস্ট্রলকে কমতে সাহায্য করে, তাই এটা তোমার জন্য ক্ষতিকারক না, বরঞ্চ আরো উপকার দেবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, রাত্রিবেলা খাবার স্কিপ করবে না। ভেবো না তাতে তোমার শরীরটা বেশি ভালো থাকবে বা ক্যালোরি ইনটেক কম হবে। তার জায়গায় হেলদি পরিমাণে কম খাবার খাবে, যাতে তোমার মেটাবলিজমটা মেনটেন হয়। তোমরা অনেক সময় এই ভুলটা করো, খাবার কমিয়ে দাও, যার জন্য মেটাবলিজমটাও কমে যায়, উল্টে তাতে চর্বি আরো বেশি জড়ো হতে থাকে। খাওয়াটা বুঝে গেলে এবারে আসি 2 নম্বর স্টেপটা, মুভমেন্টস, যেটা তোমার ইনসুলিন সেন্সিটিভিটিকে আরো বাড়িয়ে দেয়। ডায়াবেটিস কেয়ার জার্নালে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে মাসেল যত বেশি হচ্ছে তত মাসেলটা গ্লুকোজ কনজিউম করতে পারছে। মানে তোমার যদি বেশি মাসেল থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কম হয়। বুঝতে পারলে মাসেল বাড়ানোটা কত বেশি দরকার। মাসেল বাড়াবার জন্য দুটোই জিনিস দরকার হয়, একটা দরকার হয় প্রোটিন, যেটা আমি আগের স্টেপেই বলেছি, আরেকটা হচ্ছে এক্সারসাইজ। এই এক্সারসাইজটা শুধুমাত্র কার্ডিও না, শুধু দৌড়ানো, স্কিপিং করা, লাফানো এগুলো করলে হবে না। মাসেল তৈরি করার জন্য তোমাকে রেজিস্ট্যান্স তৈরি করতে হবে। রেজিস্ট্যান্স বডিতে তৈরি করার জন্য 2 রকম এক্সারসাইজ তুমি করতে পারো। একটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে বা নিজের বডি ওয়েটটার সাথে রেজিস্ট্যান্স তৈরি করে, কিংবা ওজন নিয়ে, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই করবে। বডি ওয়েট রেজিস্ট্যান্স ট্রেনিং অনেক সহজে করা যায়, যার জন্য কোনো ডাম্বেলও লাগে না। যেমন ওয়াল সিট করতে পারো, পুশ আপ করতে পারো বা প্ল্যাঙ্ক করতে পারো। এগুলো হচ্ছে নিজের শরীরের ওজনের সাথে রেজিস্ট্যান্স তৈরি করা। রেজিস্ট্যান্স ট্রেনিং তোমাকে রোজ করতে হবে না, সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন করলেই যথেষ্ট। আরেকটা জিনিস একদম ভুলবে না, সেটা হচ্ছে খাওয়ার পরে। এখন হয়তো তুমি খাওয়ার পরে বসে থাকো, কোনো কাজ করো না। আজকে থেকে প্রত্যেকটা খাবারের পরে 15 মিনিট রেস্ট নেবে, তারপরে 15 থেকে 20 মিনিট হাঁটা চলা করবে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারো বা বাড়ির মধ্যেও পাইচারি করতে পারো। এটা তোমার ইনসুলিন স্পাইকটাকে কম করে, তাতে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক হয়। সত্যি কথা হচ্ছে তোমার বেলি ফ্যাট কমানোর জন্য উইল পাওয়ারের দরকার নেই, এই ছোট ছোট অভ্যেস পরিবর্তনগুলোর দরকার। 3 নম্বর অভ্যেস পরিবর্তনটা সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হচ্ছে লাইফস্টাইল রিসেট। তোমার ঘুমটা আর স্ট্রেসটা, এই দুটোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তোমার ঘুম যদি কম হয় তাহলে কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটা অনেকটা বেড়ে যাবে, আর সেটাই তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বন্ধ করছে। শুধু তাই না, এই যে তোমার খিদে পায়, খুব ক্রেভিং হয়, তুমি ভাবো তোমার মধ্যে কন্ট্রোল নেই, তুমি খেতে ভালোবাসো, আসলটা হচ্ছে এই হরমোনটা গন্ডগোল করছে, কারণ তুমি যথেষ্ট পরিমাণে তোমার মাথাকে এবং শরীরকে ঘুম দিচ্ছ না। যত কম ঘুমাবে, স্ট্রেস বেশি হবে, তত তোমার বেলি ফ্যাট বাড়বে। এটা তুমি যতই ডায়েট করো না কেন কিছুতেই কম করতে পারবে না। তার জন্য সহজ উপায় হচ্ছে রোজ রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, আর সারাদিনে 3 থেকে 4 বার ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবে। একটা জায়গায় বসবে, 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাসটা নেবে আর ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে। এরকম দিনে 4 বার যদি করো তাহলে তোমার স্ট্রেস হরমোনটা অনেক ব্যালেন্সে থাকবে, আর এর কারণে ক্রেভিংও হবে না, রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে। এছাড়াও তুমি যদি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করতে চাও, গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করতে চাও তোমার স্ট্রেসটাকে ঠিক রাখার জন্যে, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। যে কটা পরিবর্তন বললাম এখন, জাস্ট তুমি 2 মাস থেকে 3 মাস এগুলো প্র্যাকটিস করো। এতে তোমার ভুঁড়ি কমবে তাই না, ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও একদম কমে যাবে। এই ভিডিও থেকে বুঝতে পারলে ভুঁড়ি হওয়াটা শুধু দেখতে খারাপ লাগে তাই না, এটা তোমার ভবিষ্যতে নানা রকম অসুখ হওয়ারও কারণ। আজকেও যদি তোমার ফ্যাটি লিভার থাকে, PCOS থাকে, বা তোমার কথা মতো বর্ডার লাইন সুগার থাকে, তাহলেও কিন্তু এই ইনসুলিন সেন্সিটিভিটিটাই এর জন্য দায়ী। এটা ঠিক করতে গেলে আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপ মানতে হবে। তবে কালকে থেকেই সবকটা মানা শুরু করতে হবে না, একটা একটা করে ধীরে ধীরে এগোবে, যাতে মেন্টাল স্ট্রেসটা না হয়। কালকের কোনটা দিয়ে তুমি শুরু করবে সেটা এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। একটা জিনিস বুঝতে পারলে,
ইনসুলিন সেন্সিটিভিটিটা ভুঁড়ি বাড়ার একটা বড় কারণ। আর ভুঁড়ি বাড়ছে মানে তোমার ভিসারাল ফ্যাটটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ভিসারাল ফ্যাটটাকে খুব সহজে তুমি ঠিক করতে পারো। কি করে ঠিক করবে সেটা জানতে হলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো সহজেই তুমি 30 দিনের মধ্যে ভিসারাল ফ্যাটটা কম করতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।